আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে বসে আমার এই লাইভ ক্লাস দেখছো সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, প্রভাষক গণিত, পাকুন্দিয়া সরকারি কলেজ। যারা যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই এই ক্লাসটি শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও ক্লাসটি দেখুক। ওকে বন্ধুরা, চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো আমরা পড়তেছিলাম সরল রেখা। তো তোমরা জানো যে সরল রেখা চ্যাপ্টারটা অনেকটাই বড় এবং এই চ্যাপ্টারটা শেষ করার জন্য অনেকগুলো লেকচার প্রয়োজন। তো আমরা বিস্তারিত পড়ার জন্য অনেকগুলো লেকচারের মাধ্যমেই ক্লাসটা শেষ করব। তো আমরা গত ক্লাস পর্যন্ত স্থানাঙ্ক ব্যবস্থা বা স্থানাঙ্ক পদ্ধতি যা ছিল, আমরা স্থানাঙ্ক পদ্ধতি শেষ করেছি গত ক্লাসে। তো আমরা আজকে মূল সরল রেখায় প্রবেশ করব। তো বন্ধুরা, যারা ক্লাসটি আমার সাথে দেখছো, আমি আশা করব শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি আমার সাথে থাকো। আজকে আমরা সরলরেখার অনেকগুলো সূত্র নিয়ে এবং সরলরেখার অনেকগুলো সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আশা করব তোমরা বোঝার চেষ্টা করবে এবং খাতা কলম এবং বই সাথে নিয়ে বসো। আমরা আজকে মূল সরলরেখার গুরুত্বপূর্ণ অনেকগুলো সূত্র আমরা দেখব এবং আমি তোমাদেরকে একটু বলে রাখি যে সরলরেখার এই আজকে যে সূত্রগুলো দেখব এগুলো তোমাদের বাস্তব জীবনে তোমরা পড়াশোনা করো এবং চাকরি করো, যদি শিক্ষকতা কেউ করো তাহলে তোমাদের সারা জীবন এই সূত্রগুলো কাজে লাগবে। এবং পড়াশোনাও যদি করো তাহলে বিজ্ঞান বিভাগে যারা পড়বা, বিজ্ঞান বিভাগের সাবজেক্ট নিয়ে যারা অনার্স পড়বা, তাদের জন্য এই সূত্রগুলো অনেকটাই কাজের হবে। তো আমি আশা করব আমার সাথে সবাই থাকো এবং ক্লাসটি এনজয় করো। তো আমরা গত ক্লাস পর্যন্ত স্থানাঙ্ক ব্যবস্থা পড়েছি। আজকে আমরা সরলরেখা পড়ব এবং সরলরেখার প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে ঢাল। আমরা প্রথমেই ঢাল নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা সরলরেখার বিভিন্ন সূত্র নিয়ে কথা বলবো। তো ঢালটা কি? ওকে বন্ধুরা, তো ঢাল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, আমরা যদি একটু দেখি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, আমি এরকম যদি একটা আঁকি, এটা হচ্ছে কি একটা কোণ, এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে আমরা ঢাল বলতে মূলত এইটা বুঝি যে আমি একটা ডেফিনেশন ঢালের দেই, তোমরা যতটুকুই বুঝো আমি তারপর একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। তো সেটা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা, তাই না? এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে আমাদের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে, মানে এই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় ঢাল। তাহলে আমরা বলতে পারি ঢাল সমান ট্যান থিটা। এটা আমরা বলতে পারি যে কি কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে, মানে এই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় কি ঢাল। তাহলে এটা হচ্ছে ঢাল। ওকে, আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, আসলে ঢালটা কি? ঢালটা হচ্ছে কি তুলনা বোঝায়। তুলনা কি? যে এক্স অক্ষের কতটুকু বৃদ্ধির জন্য ওয়াই অক্ষের কতটুকু বৃদ্ধি পেল সেটা বোঝা হচ্ছে এই ঢাল দ্বারা। তাহলে আমরা যদি একটা বিন্দু চিন্তা করি, এখানে যদি একটা বিন্দু চিন্তা করি সেটা হচ্ছে x1 y1, আর এখানে যদি একটা বিন্দু চিন্তা করি সেটা হচ্ছে x2 y2। ওকে বন্ধুরা, একটু খেয়াল করো যে আমরা যদি এটা x1 মানে কি, আমি এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে আমরা একটা লম্ব টানতে পারি, তাই না? তাহলে এইটুক অবশ্যই আমার x1 এবং এইটুক হচ্ছে y1, আর এইটুক হচ্ছে কি x2, আর এই অংশটা হচ্ছে y2, তাই না বন্ধুরা? আমরা এটা খুব ভালোভাবেই জানি, তাই না, যে আমরা একটা স্থানাঙ্ক যখন এখানে যখন একটা স্থানাঙ্ক আছে, তাহলে এই স্থানাঙ্কটা কি এই x অক্ষ বরাবর, এটুকু হচ্ছে x1
আর এই অংশটা কি y1। সেম এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে x অক্ষ বরাবর, এটুকু হচ্ছে বৃদ্ধি, তাই না? এটুকু হচ্ছে কি বৃদ্ধি। তাহলে আমার বৃদ্ধিটা কতটুকু হয়েছে? এই পুরো অংশটা হচ্ছে x2 আর এই অংশটা কি x1। তাহলে বৃদ্ধির পরিমাণ হচ্ছে এই অংশটা, এই অংশটা কি x2 মাইনাস x1, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন এইখান থেকে এইটা একটা লম্ব আঁকবো তখন এটুকু হচ্ছে কি y অংশে বৃদ্ধির পরিমাণ। তুমি খেয়াল করো যে y2 হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে y2 আর এটা হচ্ছে y1, দ্যাট ইজ এটা হচ্ছে y1। তাহলে আমি যদি এই বৃদ্ধির পরিমাণটা দেখি তাহলে বৃদ্ধির পরিমাণটা কি হবে? y2 মাইনাস y1, ঠিক না বন্ধুরা? তাহলে খেয়াল করো যে আমার এই x অক্ষে বৃদ্ধির পরিমাণ কতটুকু ছিল? x2 মাইনাস x1। আর এই x2 মাইনাস x1 বৃদ্ধির জন্য আমার y অক্ষে বৃদ্ধির পরিমাণ ছিল কি y2 মাইনাস y1। ওকে, তাহলে আমরা ব্যাপারটা এইভাবে লিখতে পারি যে y অক্ষের বৃদ্ধি কতটুকু? x2 মাইনাস x1 বৃদ্ধির জন্য y অক্ষের বৃদ্ধি হচ্ছে y2 মাইনাস y1। আর এক বৃদ্ধির জন্য y অক্ষের বৃদ্ধি হচ্ছে কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1। তাহলে সংজ্ঞাটা এরকম আসতেছে যে x অক্ষের কোন বৃদ্ধির, x অক্ষের যতটুকু বৃদ্ধির জন্য y অক্ষের কতটুকু বৃদ্ধি হলো এবং সেটা একক বৃদ্ধির জন্য আমরা যে মানটা পাই, যতটুকু বৃদ্ধি পাই, সেটাই হচ্ছে আমার ঢাল। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে y2 মাইনাস y1 কি খুঁটিদ্বয়ের অন্তর, x2 মাইনাস x1 হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমি বলতে পারি সুতরাং ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1 ইকুয়াল হচ্ছে, লিখতে পারি খুঁটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর ইকুয়াল হচ্ছে tan থিটা, তাই না বন্ধুরা? আমরা একটু আগে পড়েছি ঢাল সমান হচ্ছে tan থিটা, মানে থিটার ট্যানজেন্ট মান। তাহলে আমরা এখান থেকে ঢাল কি পেয়েছি যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1 ইকুয়াল হচ্ছে কি y2 মাইনাস y1 মানে হচ্ছে যে খুঁটিদ্বয়ের অন্তর আর x2 মাইনাস x1 কি ভুজদ্বয়ের অন্তর, আর এটাই হচ্ছে আমাদের tan থিটার সমান। তো আমরা এটা শিখেছি। ওকে বন্ধুরা, আমরা ঢাল শিখেছি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে সরলরেখার অনেক ধরনের সূত্র আছে, তোমরা জানো। তো আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই। অনেকেই দেখছো অনেক জায়গা থেকে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই দেখো এবং বোঝার চেষ্টা করো। তো আমরা এইবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অক্ষরেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ আমরা দেখার চেষ্টা করবো। কি সেটা? অক্ষরেখার ওকে বন্ধুরা, আমরা অক্ষরেখার সমান্তরাল সরলরেখাটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা যদি, এটা হচ্ছে কি আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ওকে ওকে বন্ধুরা, তা আমরা, এটা হচ্ছে কি মূল বিন্দু, এটা হচ্ছে 0 0 বিন্দু। আমরা যদি এইদিকে কিছু বিন্দু নেই, সেটা কি 1 0, এটা হচ্ছে 2 0, এটা হচ্ছে 3 0, এটা হচ্ছে 4 0। আচ্ছা, এই পাশে যদি নেই তাহলে -1 0, এটা যদি আরেকটু বাড়ায় দিই -2 0, এভাবেই যাবে। ওকে, তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো যে x অক্ষ বরাবর আমি যত বিন্দু নিলাম, অনেকগুলো বিন্দু আমরা x অক্ষ বরাবর নেওয়ার চেষ্টা করেছি,
তো যত বিন্দু নিলাম আমি ডান দিকে যখন বিন্দু নিয়েছি তখন সেগুলো হচ্ছে যে এক্স এর ধনাত্মক মান, আর বাম দিকে যখন যাই তখন সেগুলো এক্স এর ঋণাত্মক মান, এটা আমরা জানি। তো কথা হচ্ছে যে আমরা যখন এই এক্স অক্ষ বরাবর বিন্দুগুলো নিয়েছি, খেয়াল করো 10 20 30 40, হ্যাঁ, -10 -20, তাহলে একটা স্থানাঙ্কে এটা হচ্ছে কি এক্স এর মান আর এটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে সবগুলো স্থানাঙ্কে একই অবস্থা, যে খেয়াল করো যে ওয়াই এর মানগুলো সবগুলোতেই কি 0, তার মানে কি কুটি হচ্ছে 0, সবগুলোতেই কুটি হচ্ছে 0। তাহলে আমরা এটা বলতে পারি যে এক্স অক্ষের জন্য আমরা বলতে পারি যে y = 0। আমরা বলতে পারি যে এক্স অক্ষের জন্য কুটি সমান কি এক্স অক্ষের জন্য কুটি সমান 0 বলতে পারি। তাহলে যদি এক্স অক্ষের জন্য কুটি সমান 0 হয়, তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স অক্ষের সমীকরণ y = 0। এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমীকরণ। হ্যাঁ, তো এইবার আমরা দেখি যে y অক্ষ বরাবর যদি কিছু বিন্দু নেই, তাহলে y অক্ষের উপরের মানগুলো হচ্ছে ধনাত্মক মান। তাহলে কি 0 1 0 2 0 3 0 -1 0 -2 0 -3। একটু খেয়াল করো বন্ধুরা যে আমরা এক্স অক্ষ বরাবর যখন বিন্দু নিয়েছিলাম তখন আমার ওয়াই এর মান কি ছিল? ওয়াই এর মান ছিল সকল বিন্দুতেই 0 ছিল। সেম আমরা যখন ওয়াই অক্ষ বরাবর বিন্দু নিয়েছি তখন কি এক্স এর মান 0, দেখতে পাচ্ছ এক্স এর মান কি 0। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষের জন্য ভুজ সমান 0। তাহলে সুতরাং আমরা বলতে পারি ওয়াই অক্ষের সমীকরণ x = 0। কারণ কি দেখো ভুজ 0 মানে x এর মান সব ক্ষেত্রেই 0। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। ওকে বন্ধুরা, এবার খেয়াল করো আমরা যদি আবার আঁকলাম, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ। ওকে, আমি x অক্ষের সমান্তরালে যদি একটা রেখা টানি, আমি x অক্ষের সমান্তরালে একটা রেখা টানলাম। হ্যাঁ, তো এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার 0 2 বিন্দু, 0 2, তাই না? তাহলে আমার পরের একটা বিন্দু যদি নেই, এটা কি হবে 1 2, এখানে হবে 2 2, এখানে হবে কি 3 2, এখানে 4 2। কারণ কি বন্ধুরা, আমরা জানি যে x অক্ষের সমান্তরালে যদি কোনো রেখা থাকে তাহলে এর কোটি সবগুলোই সমান হবে। x অক্ষ থেকে এখানে y এর মান যা হবে, এখানে y এর মান তা হবে, এখানে y এর মান তাই হবে। এবং আমরা যদি এই পাশে দেই একই ব্যাপার, -1 2 -2 2, ঠিক না বন্ধুরা? ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে আমি একটা জিনিস খেয়াল করো যে এখানে x এর যে মানগুলো আছে, x এর মান হচ্ছে কি আচ্ছা দেখো x এর মান আমি যতই চেঞ্জ করি যে 1 2 3 4, কিন্তু y এর মান সব ক্ষেত্রেই 2। y এর মান কি সব ক্ষেত্রেই একটা নির্দিষ্ট মান। তাহলে আমরা বলতে পারি যে x এর সকল মানের জন্য এখানে y = কি পাচ্ছি আমি 2 পাচ্ছি, ঠিক না? তাহলে আমি এটা বলতে পারি যে 2টা হচ্ছে একটা ফিক্সড, একটা নির্দিষ্ট একটা মান, একটা ধ্রুবক মান। তাহলে আমি এটা বলতে পারি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমি y = এটা বলতে পারি সুতরাং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি y = a। কারণ কি 2টা হচ্ছে একটা ধ্রুবক মান, সকল জায়গায় 2। 2 এর জন্য যদি আমি 2 এর পরিবর্তে আমি a বলি যে y = কি a, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবং আমরা অনুরূপভাবে আমি যদি y অক্ষের সমান্তরালে একটা রেখা টানি এবং এখানে যদি কতগুলো বিন্দু নেই, তাহলে আমরা অনুরূপভাবে পাই কি y অক্ষের সমান্তরাল রেখার
সমীকরণ x ইকুয়াল b। দেখো বন্ধুরা, এটা হচ্ছে যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল a। কারণ কি, আমি দেখেছি যে x অক্ষের সমান্তরালে যতগুলো বিন্দু আমি নিয়েছি ওই রেখায় ততগুলো বিন্দুতেই আমার y এর মানটা কি ধ্রুবক, একটা নির্দিষ্ট মান। তো সেই জন্য আমরা সেটা হচ্ছে y ইকুয়াল a। আর হচ্ছে যে অনুরূপভাবে আমরা যদি x y অক্ষের সমান্তরালে একটা রেখা টানি এবং সেইখানেও যদি কতগুলো বিন্দু নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কি x এর মানগুলো ফিক্সড থাকবে। কারণ কি, y অক্ষ থেকে এই দূরত্বটা সবসময় সমান, তাহলে এটা হচ্ছে x এর মান। তাহলে আমরা বলতে পারি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল b। আচ্ছা বন্ধুরা, আমরা এইবার একটি সূত্র দেখব, সেটা হচ্ছে কি ঢাল এবং y অক্ষ থেকে ছেদক অংশ যদি দেয়া থাকে। হ্যাঁ, যদি একটা ঢাল দেয়া থাকে, ওকে বন্ধুরা, কি ঢাল এবং x অক্ষ থেকে ছেদক অংশ দেয়া থাকলে রেখার কি সমীকরণ হবে সেটা আমরা দেখব। সাউন্ড ওকে, সব ঠিক আছে স্যার, ওকে ধন্যবাদ। ওকে ধন্যবাদ সবাইকে যারা দেখছো। ওকে, আমরা দেখি যে ঢাল এবং x অক্ষ থেকে ছেদক অংশ দেয়া থাকলে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে আমি যদি এটা x অক্ষ এবং এটা y অক্ষ আমি যদি আঁকি, ওকে বন্ধুরা, ওকে এটা হচ্ছে কোনটা হচ্ছে থিটা। তাহলে আমার ঢাল m ইকুয়াল কি tan থিটা। এটা কি থিটা, তাহলে m ইকুয়াল কি tan থিটা। আচ্ছা, এখন আমার এই অংশটা হচ্ছে ছেদক অংশ। এই যে বন্ধুরা, এটা হচ্ছে কি, আমি ধরে নিলাম এই ছেদক অংশটা হচ্ছে c। এটা হচ্ছে কি y অক্ষ থেকে ছেদক অংশ, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। ওকে, তো আমি কি বলা আছে যে ঢাল এবং x অক্ষতে ছেদক অংশ দেয়া থাকলে আমরা সমীকরণটা কিভাবে বের করব। ওকে, তো আমি এই রেখার উপর একটা বিন্দু নিই, এই বিন্দুটা হচ্ছে x1 y1। ওকে, তো এই বিন্দু থেকে আমি x অক্ষের উপর একটা লম্ব টানলাম, বিন্দুটার নাম দিলাম হচ্ছে p। আচ্ছা, আর এই বিন্দুটার নাম দিলাম আমি a, আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে b বিন্দু। আর এই a বিন্দু থেকে আমি pb রেখার উপর একটা লম্ব টানলাম। ওকে বন্ধুরা, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখন দেখো যে এটা হচ্ছে, আমি যদি নাম দেই আর, ওকে তাহলে খেয়াল করো যে বি আর সমান্তরাল হচ্ছে, এটার নাম আমি দিলাম হচ্ছে এন। এন বি আর সমান্তরাল এন এবং এপি যদি তাদের ছেদক হয়, তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে, দুঃখিত বন্ধুরা, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্লাসটি কেটে গিয়েছিল, লাইভটি কেটে গিয়েছিল। আমরা আবার ক্লাসে ফিরে এসেছি। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকেই শুরু করি। তো আমরা ছিলাম যে ঢাল এবং x অক্ষ থেকে ছেদক অংশ দেওয়া থাকলে আমরা রেখার সমীকরণটি কি পাই সেটা। তো দেখো বন্ধুরা, তো আমাদের এখানে এটা হচ্ছে যে আমাদের থিটা, তাহলে m ইকুয়াল tan থিটা, এই পর্যন্ত আমরা ছিলাম। তো আমরা এখানে একটা লম্ব টানাতে এইটা এবং এটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা এবং এই আর পি হচ্ছে একটা ছেদক। তাহলে এইটা যদি থিটা কোণ হয়, তাহলে এটাও কি হবে আমার, এই কোণটা হবে থিটা কোণ, ঠিক না বন্ধুরা? ওকে, তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান আচ্ছা m সমান tan থিটা সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, ঠিক না বন্ধুরা? তাহলে খেয়াল করো, লম্ব কি, এখানে লম্ব হচ্ছে pn, ভূমি হচ্ছে n, তাহলে আমি লিখতে পারি pn বাই n, ঠিক না? এখন খেয়াল করো যে এটা যদি pn হয়, তাহলে pn এর মান কোনটা হবে, আমার এই পর্যন্ত হচ্ছে কি y1, আর এটা হচ্ছে c, এটা যদি c হয় তাহলে এইটুকু হচ্ছে c, তাহলে y1 মাইনাস c, pn সমান কি পাই আমরা y1 মাইনাস c,
ডিভাইডেড বাই an সমান কি, an মানে হচ্ছে এটা মানে হচ্ছে x1 যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল হচ্ছে x1, তাহলে আমরা পাই হচ্ছে x1। তাহলে আমরা এইটার সাথে যদি আর গুণন করে দেই তাহলে আমরা লিখতে পারি mx1 ইকুয়াল হচ্ছে y1 মাইনাস c। আমরা যদি এটাকে লিখি y1 ইকুয়াল হচ্ছে mx1 প্লাস c। আচ্ছা x1 কে যদি আমরা সেটা xy ধরি, ঠিক না, xy যদি ধরি তাহলে সেটা হচ্ছে যে y মাইনাস c x y মাইনাস c, তাহলে এটা হচ্ছে mx প্লাস c। তাহলে এই যে আসলো যেটা, এটা হচ্ছে আমার y ইকুয়াল mx প্লাস c। এটা হচ্ছে কি ঢাল এবং x অক্ষ থেকে ছেদক অংশ যদি দেয়া থাকে তাহলে আমরা সরলরেখার সমীকরণ পাই y ইকুয়াল mx প্লাস c। আচ্ছা এখন যদি এরকম বলা থাকে যে আচ্ছা এখন যদি তোমাকে কেউ বলে যে y ইকুয়াল 3x প্লাস 2, এখান থেকে তুমি m এর মান বের করো এবং c এর মান বের করো। আমরা খুব সহজেই বের করতে পারি যে এটাকে যদি আমি তুলনা করি y ইকুয়াল mx প্লাস c, এটার সাথে যদি তুলনা করি তাহলে m সমান আমরা লিখতে পারি কি 3 এবং c সমান লিখতে পারি 2। এটা খুব সহজ একটা ব্যাপার, তাই না? তো এইভাবে আমরা মনে রাখবো, মনে রেখে আমরা সেটা করতে পারবো। আচ্ছা এখন কেউ যদি তোমাকে বলে যে 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0, হ্যাঁ, এটা একটা সরলরেখার সমীকরণ তোমরা জানো, এবং এটা হচ্ছে একটি কি আদর্শ সমীকরণ। সরলরেখার একটা কি আদর্শ সমীকরণ। আমরা জানি আদর্শ সমীকরণ হচ্ছে এরকম x প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে কি একটা সরলরেখার আদর্শ সমীকরণ। তাহলে এই সমীকরণের সাথে এটা যদি তুলনা করা হয় তাহলে a সমান হচ্ছে কি a 2, b হচ্ছে 3 আর c হচ্ছে কি 6, তার মানে x প্লাস by প্লাস c ইকুয়াল 0। ওকে, আমরা একটু আগে শিখেছি যে এই সমীকরণ থেকে কেউ যদি তোমাকে বলে যে m এর মান বের করার জন্য, হ্যাঁ, তাহলে m এর মান আমরা কিভাবে বের করব? তো আমরা একটু আগে শিখেছি y ইকুয়াল mx প্লাস c। তাহলে আমি এই সরলরেখাকে যদি এই ফরম্যাটে নিয়ে যেতে পারি তাহলে আমি x এর সহগ যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারবো m এর মান, তাই না? তো বন্ধুরা একটু খেয়াল করো যে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এইদিকে y থাকতে হবে। আমি লিখতে পারি 3y সমান হচ্ছে মাইনাস 2x মাইনাস 6, আর এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল হচ্ছে মাইনাস 2/3 x মাইনাস 2, ঠিক না? তাহলে আমি বলতে পারি যে x ইকুয়াল কি m ইকুয়াল কি, সুতরাং আমরা বলতে পারি এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে x এর সহগ হচ্ছে m ইকুয়াল মাইনাস 2/3। ওকে বন্ধুরা, আচ্ছা এইটা তো গেল এইভাবে। এখন আমরা আরেকটু শর্টকাটে দেখার চেষ্টা করি যে যদি এই সমীকরণকে আমি এই ফরম্যাটে না বানিয়ে আমি যদি দেখতে চাই, খেয়াল করো মাইনাস 2/3 হচ্ছে m এর মান, তাহলে মাইনাস 2টা এখানে কি 2 হচ্ছে x এর সহগ আর 3 হচ্ছে কি y এর সহগ। তাহলে 2x এর সহগ এর আগে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে আমি ইন জেনারেল সূত্র লিখতে পারি যে মাইনাস x এর সহগ বাই হচ্ছে কি y এর সহগ। তাহলে আমি এটাকে লিখতে পারি যে যদি একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা ঢাল সমান লিখতে পারি মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে কি y এর সহগ। আমরা এটা শর্টকাট লিখতে পারি, এটাও তোমরা একটু মাথায় রাখো। বন্ধুরা খেয়াল করো, আমরা যদি একটু দেখতে চাই যে কি মূলবিন্দুগামী রেখার সমীকরণ, ওকে একটু খেয়াল করো বন্ধুরা, মূলবিন্দুগামী রেখার সমীকরণ যদি আমরা দেখতে চাই, আমরা এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ওকে, আমি এইটা মূলবিন্দু থেকে একটা সরলরেখা টানলাম, ঠিক না? তাহলে এটা হচ্ছে কি থিটা। ওকে, তো খেয়াল করো বন্ধুরা, আমরা একটু আগে পড়েছিলাম যে y ইকুয়াল mx প্লাস c, y ইকুয়াল mx প্লাস c। এটা কি ছিল? যখন y অক্ষের ছেদক অংশ দেওয়া ছিল। তো খেয়াল করে দেখো এই চিত্রে যেটা মূলবিন্দু দিয়ে গেছে যে রেখাটা, এখানে কি y অক্ষের ছেদক অংশ আছে? নাই, y অক্ষের ছেদক অংশ হচ্ছে 0। তাহলে আমরা c এর মান যদি 0 বসিয়ে দেই
তাহলে আমি পাই, সুতরাং y ইকুয়াল mx। এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী রেখার সমীকরণ। ওকে বন্ধুরা, আমরা একটা সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলি যে একটি সরলরেখা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোণ তৈরি করে, তাহলে সরলরেখার সমীকরণ কত? মানে হচ্ছে একটা সরলরেখা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, একটা সরলরেখা হচ্ছে মূল বিন্দুগামী এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, তাহলে সরলরেখার সমীকরণ কত? এই সরলরেখার সমীকরণ কত? আমরা একটু আগে পড়েছি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল mx। তাহলে এখানে দেওয়া আছে কত? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে আমরা বলতে পারি যে m এর মান হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইনটু হচ্ছে x। তাহলে tan 30 এর মান কত? 1/√3 ইনটু x। তাহলে আমরা এটাকে বলতে পারি √3y ইকুয়াল হচ্ছে x। আমরা যদি এটাকে আদর্শ আকার নিয়ে যাই তাহলে x মাইনাস √3y ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমাদের ইয়াটা কি ছিল, সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল যে একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং সেটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে এই সরলরেখার সমীকরণ কি? আমরা এই মূল বিন্দুর সূত্র দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো। ওকে বন্ধুরা, এইবার যেটা দেখবো সেটা হচ্ছে যে সরলরেখার উপরস্থ একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে। ওকে বন্ধুরা, খেয়াল করো, আমার সরলরেখার উপরস্থ একটা বিন্দু এবং যদি ঢাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ কি হবে আমরা সেইটা দেখব। তাহলে আমি যদি একটু চিত্রটা আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি থিটা, এবং আমি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু x1 y1, ওকে, আমি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু x1 y1 নিলাম। এখন ঘটনা হচ্ছে যে আমরা একটু আগে পড়েছি যে অক্ষের ছেদক অংশ যদি দেয়া থাকে এবং ঢাল দেয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ কি ছিল? y ইকুয়াল mx প্লাস c। এটা আমরা এক নং সমীকরণ দেই। এখন আমরা এইটা খুব ভালো করেই জানি যে কোনো সরলরেখার উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় তাহলে সেই বিন্দু দিয়ে এই সরলরেখাকে কি হবে? সিদ্ধ হবে, হ্যাঁ, কোনো সরলরেখার উপর কোনো বিন্দু অবস্থিত হলে সেই বিন্দু দিয়ে সেই সরলরেখাকে সিদ্ধ হবে। ওকে, তাহলে আমরা কি করি? x1 y1 দিয়ে এই এই সরলরেখাকে সিদ্ধ করি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং y1 ইকুয়াল mx1 প্লাস c। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা c এখানেও প্লাস c এখানেও প্লাস c, আমরা যদি c-টাকে ভ্যানিশ করতে চাই তাহলে আমরা এই দুটাকে বিয়োগ করে দিতে হবে। আমরা বিয়োগ করে দিলাম, যদি বিয়োগ করে দিই তাহলে হবে কি y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে mx প্লাস c মাইনাস mx1 মাইনাস c। তাহলে সি সি ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার থাকে যেটা সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1। তো বন্ধুরা খেয়াল করো, এটা হচ্ছে আমার এক বিন্দু দেয়া থাকলে এবং ঢাল দেয়া থাকলে আমরা লিখতে পারি যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। এটাকে আমরা বলি এক বিন্দুগামী রেখার সমীকরণ।
ওকে, আমরা একটা প্রবলেম দেখব। আমরা এখন যে সূত্রটা শিখলাম সেই সূত্র দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখব, একটা প্রবলেম দেখব। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে একটি সরলরেখা 3 - 2 বিন্দুগামী, হ্যাঁ, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখার সমীকরণ কত? ওকে, ওকে, কি বলছে যে একটি সরলরেখা 3 - 2 বিন্দুগামী এবং এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখার সমীকরণ কত? তাহলে কি দেওয়া আছে? একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে। আমরা একটু আগে যে সূত্রটা শিখেছি, আমরা জানি মনে করি সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস x1। ওকে, তো আমরা কি করতে পারি? ওই যে একটা বিন্দু, যে বিন্দু দিয়ে গেছে 3 - 2 বিন্দু দিয়ে যায়, তাহলে 3 - 2 দিয়ে আমরা এটা সিদ্ধ করব। y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে m এর মান হচ্ছে কত? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, m ইকুয়াল হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে tan 45 ডিগ্রি, আর x 3 - 2 x মাইনাস 3। ওকে বন্ধুরা, খেয়াল করো, এটা হচ্ছে যে y প্লাস 2 ইকুয়াল হচ্ছে tan 45 এর মান হচ্ছে 1, আর হচ্ছে x মাইনাস 3। তাহলে আমি লিখতে পারি কি? x মাইনাস y মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে একটি সরলরেখা 3 - 2 বিন্দুগামী এবং এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখাটির সমীকরণ কি? আমরা খুব সহজে অঙ্কটি করে ফেলতে পারছি, কারণ আমরা শিখেছি একটু আগে যে একটা বিন্দু যদি দেয়া থাকে এবং একটা ঢাল যদি দেয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা x1 y1 যে বিন্দুটা 3 - 2, আমরা 3 - 2 বিন্দুটা বসিয়ে দিলাম এবং হচ্ছে ঢালের মানটা বসিয়ে দিলাম, আমাদের সরলরেখাটা চলে আসলো। ওকে বন্ধুরা, আচ্ছা, আমরা এখন শিখেছি মাত্র যে সরলরেখার উপর একটা বিন্দু যদি থাকে তাহলে সরলরেখার সমীকরণ কি হবে। আমরা এখন শিখবো যে একটি সরলরেখার উপর দুইটি বিন্দু যদি থাকে তাহলে সরলরেখার সমীকরণ কি হবে। ওকে, ওকে বন্ধুরা, তো সরলরেখার উপর দুটি বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ কি হবে আমরা সেটা দেখব। তার আগে একটু চিত্রটা এঁকে নেই। এরকম যদি হয় যে আমি এরকম যদি একটা সরলরেখা টানি, এটা হচ্ছে থিটা, আর এখানে যদি আমি একটা বিন্দু নেই সেটা হচ্ছে x1 y1, আর এখানে যদি আমি একটা বিন্দু নেই সেটা হচ্ছে কি x2 y2। ওকে, আমরা যদি এরকম দুইটা বিন্দু নেই, ওকে, খেয়াল করো বন্ধুরা, আমরা একটু আগে দেখেছি যে এক বিন্দুগামী রেখার সমীকরণ কি। আমরা একটু আগে দেখেছি যে এক বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস x1। এটা দেখেছি, তাই না? আবার আমরা জানি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে ঢাল কেমনে বের করে? tan থিটা সমান কি? m ইকুয়াল কি? আমাদের এখানে m আছে, m এর মানটা যদি বসিয়ে দিই, তো m ইকুয়াল হচ্ছে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1। এটা আমরা একটু আগে দেখেছি। তো এই m এর মানটা যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে ঘটনাটা কি হয়? তাহলে আমরা লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1 ইনটু হচ্ছে x মাইনাস x1। ওকে, তো আমি যদি এটাকে এভাবে লিখি যে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে এটা এই পাশে নিয়ে আসলাম y2 মাইনাস y1 ইকুয়াল হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1। এটা যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে এরকম হয় x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড হচ্ছে
আমরা এটা আরেকটু সহজে লিখতে পারি, যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এরকম হয় x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 মাইনাস y2। এই মাইনাস দুইটা কাটা। ওকে বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। যদি একটা সরলরেখার উপর দুইটা বিন্দু থাকে তাহলে আমরা বলতে পারি যে x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে কি y1 মাইনাস y2। ওকে বন্ধুরা, আচ্ছা আমরা যদি একটা एग्जांपल দেখি এরকম যে 1 2 ও 5 9, ধরো একটা 1 2 ও 5 9 এত বিন্দুগামী রেখার সমীকরণ কত? তোমাদেরকে যদি বলা হয় যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কত সেটা বলা হয়, আমরা খুব সহজেই জানি। একটু আগে আমরা করেছি যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ কত, y মাইনাস সরি x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 মাইনাস y2। ওকে, আমরা খুব সহজেই বসিয়ে দিতে পারি x মাইনাস x1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 5 ইকুয়াল হচ্ছে y মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস 9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 4 ইকুয়াল হচ্ছে y মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে কত মাইনাস 7। আমরা যদি আর্গুমেন্ট করে দিই মাইনাস মাইনাস কাটা 7x মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 4y মাইনাস 8। তাহলে আমরা লিখতে পারি 7x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা খুব সহজেই করে ফেলতে পারি যে দুই বিন্দু যদি দেওয়া থাকে কোনো সরলরেখার জন্য, তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা সূত্রের মাধ্যমে, একটু আগে যে সূত্র আমরা শিখেছি সেই সূত্রের মাধ্যমে আমরা করে ফেলতে পারি। আমি একটা প্রবলেম তোমার বইয়ের দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। ওকে বন্ধুরা, খেয়াল করো তোমার বইয়ের একটি প্রবলেম, সেটা হচ্ছে যে OABC একটা সামান্তরিক, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমি সেই জন্য অঙ্কটি করতেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে কি OABC একটি সামান্তরিক, OA x অক্ষ বরাবর অবস্থিত। OA টা হচ্ছে OABC একটি সামান্তরিক। আমি একটু x অক্ষ y অক্ষ এঁকে নেই। এটা হচ্ছে x অক্ষ, এটা কি y অক্ষ, হ্যাঁ এটা হচ্ছে মূলবিন্দু ও দিলাম। ওকে, তো বলা হচ্ছে যে OA টা হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে আমি OA টা আমি ধরে নিলাম এটা হচ্ছে OA x অক্ষ বরাবর অবস্থিত। বলে দিছে OC রেখার সমীকরণ y ইকুয়াল টু x। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু x হচ্ছে কি y ইকুয়াল mx, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তাহলে y ইকুয়াল টু x হচ্ছে, আমি এইটুক দিলাম, এটা হচ্ছে যে y ইকুয়াল টু x ধরে নিলাম। হ্যাঁ, সবগুলো আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, OC রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু x, এটা হচ্ছে OC। তাহলে আমি এই দুইটাকে সন্নিহিত বল ধরে আমি একটা সামান্তরিক আঁকতে পারি। ওকে বন্ধুরা, কোন রকম একটা সামান্তরিক হয়েছে। ওকে, তো কি বলেছে যে বি বিন্দুর স্থানাঙ্ক 4 2, তাহলে OAB এটা হচ্ছে বি বিন্দু, এটা যদি সি বিন্দু হয় এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দু হচ্ছে কি 4 2। খেয়াল করো বন্ধুরা, বি বিন্দু হচ্ছে 4 2। তাহলে তোমাকে বলছে যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ, মানে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এবং এসি কর্ণের সমীকরণ বের করতে বলছে, দুইটা জিনিস। তাহলে আমরা প্রথমেই বের করব হচ্ছে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক, কারণ কি এসি কর্ণটা হচ্ছে যে দুই বিন্দু এ এবং সি বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা একটু আগে পড়েছি যে দুই বিন্দু থাকলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে বের করতে হবে এ বিন্দুর স্থানাঙ্ক, তারপর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তো বন্ধুরা খেয়াল করো একটা জিনিস, যে আমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাই, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে যে সি বিন্দু এবং বি বিন্দু, বিসি সমান্তরাল হচ্ছে ওএ, তাহলে বি বিন্দুর কোটে যা হবে সি বিন্দুর কোটে কি তাই হবে, কি ঠিক না বন্ধুরা? কারণ কি ওএ এবং বিসি হচ্ছে সমান্তরাল রেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা পরীক্ষায় যদি লিখতে চাও তাহলে এরকম লিখতে পারি যে যেহেতু
তার আগে তুমি একটু লিখে নিতে পারো যে দেয়া আছে কি কি দেয়া আছে, একটু লিখতে পারো যে এখানে আছে হ্যাঁ, এই কথাগুলো একটু লিখে নিতে পারো যে দেয়া আছে পরীক্ষায় যদি লিখো। দেয়া আছে ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। তারপর হচ্ছে যে ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল 2x, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে কি বি বিন্দুর স্থানাঙ্ক, এবং দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 2। ওকে বন্ধুরা, খেয়াল করো যে এইটুকু হচ্ছে আমার দেওয়া আছে যে ও এর হচ্ছে x অক্ষ বরাবর অবস্থিত, তারপর হচ্ছে ওসি রেখার সমীকরণ y ইকুয়াল টু x। আমি আগেই বলেছি যে y ইকুয়াল টু x মানে হচ্ছে y ইকুয়াল mx এর সাথে যদি তুলনা করো তাহলে সেটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার একটা সমীকরণ। তো আমি এইটা এবং এই সমীকরণকে, এই দুইটা রেখাকে আমি সন্নিহিত বাহু ধরে আমি একটা ও এ বিসি একটা সামান্তরিক আমরা এঁকেছি, এবং সেখানে বলা আছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 2। আমি বি বিন্দুর স্থানাঙ্ক 4 2 আমরা দিয়েছি। হ্যাঁ, ওকে। তো আমরা এবার বলবো যে যেহেতু ও এ সমান্তরাল বিসি, সুতরাং বি বিন্দু এবং সি বিন্দুর দুটি কি একই, অর্থাৎ y ইকুয়াল 2। তাহলে একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমরা y ইকুয়াল 2 পেয়ে গেছি। হ্যাঁ, তো এখন y এর মানটা y ইকুয়াল 2, এটা কি সি বিন্দুটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, তাহলে সি বিন্দু দিয়ে কি এই রেখাকে সিদ্ধ করবে না? হ্যাঁ, এই রেখা হচ্ছে y ইকুয়াল 2x, তা y ইকুয়াল 2x কে যদি আমি 2 দ্বারা সিদ্ধ করি তাহলে কি হয়? তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং y ইকুয়াল 2x, বা y মানে হচ্ছে কি 2 ইকুয়াল 2x, সুতরাং x ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি এই সি বিন্দুর ভুজ হচ্ছে 1। তাহলে আমি লিখি যে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক 1 2। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে যে আমার এ বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এবার এ বিন্দু। ওকে বন্ধুরা, আমরা খুব ভালোভাবেই জানি এ বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমেই বলে দিতে পারি যে এ বিন্দুটা কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। যেহেতু এ বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, সুতরাং আমরা বলতে পারি এর y স্থানাঙ্ক কি 0, মানে হচ্ছে কোটি হচ্ছে 0। তাহলে যদি এ বিন্দুর কোটি 0 হয়, তাহলে ও এ, আমি যদি ধরে নেই যে ও এর সমান হচ্ছে x ধরে নিলাম, তাহলে ও এটা হচ্ছে কি বুঝ, ও এটা আবার কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল এবং সমান। সামান্তরিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ও এর সমান্তরাল ও এ বিসি একটি সামান্তরিক, সুতরাং ও এ সমান হচ্ছে কি বিসি সমান হচ্ছে আমরা বলতে পারি রুট ওভার যে দুই বিন্দুর দূরত্ব দিয়ে, আমরা আরো আগেই পড়েছি যে দুই বিন্দুর দূরত্ব কি, হ্যাঁ, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, মানে 4 মাইনাস 1 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, মানে 2 মাইনাস 2 হোল স্কয়ার। ওকে, তাহলে আমার হবে কি রুট ওভার, এটা হচ্ছে 0, 4 মাইনাস 1 মানে 3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা সমান হচ্ছে কি 3। তাহলে আমি সুতরাং ও এ সমান কত, x ইকুয়াল পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। তাহলে আমি বলতে পারি সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে 3 0। ওকে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো আমরা সি বিন্দু এবং এ বিন্দু
আমরা এই দুই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন আমাদের জন্য খুবই সহজ এবং এইটুক হচ্ছে তোমার বাড়ির কাজ, আমি একটু করে দিব না, কারণ তোমাকে বলা আছে এসি কর্ণের সমীকরণ বের করার জন্য। আমি বলেই দিচ্ছি, একটু আগে আমরা করেছি যে দুই বিন্দু যদি দেয়া থাকে কোনো সরলরেখার, তাহলে সমীকরণের সূত্রটা কি কি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে y1 বাই হচ্ছে y1 মাইনাস y2। ওই সূত্র দিয়ে তোমরা এসি কর্ণের সমীকরণ তোমরা বের করবা বাড়িতে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে বন্ধুরা, এইবার আমরা যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে যে অধিক গুরুত্বপূর্ণ এবং সরল রেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এবং এটা তোমার আমার সারা জীবন কাজে লাগছে, তো তোমার হয়তো সারা জীবন কাজে লাগতে পারে, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এবং তোমার এই সরল রেখার অধ্যায়ে আমরা যে অধ্যায়টা আজকে করতেছি সেটা হচ্ছে তোমার বইয়ের 3.5। তো এই 3.5 যে অধ্যায়টা আছে সরলরেখার, এইটার মধ্যে এবং 3.6, 7, 8 এই তিনটার মধ্যে এই সরলরেখার সমীকরণটা খুবই কাজে লাগবে। আমরা যেটা পড়বো এখন সেটা কি, সেটা হচ্ছে অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ দেয়া থাকলে। ওকে বন্ধুরা, খেয়াল করো যে অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ দেয়া থাকলে, এটা খুবই মজার একটা ব্যাপার যে অক্ষদ্বয় হতে আমরা যদি এটা x অক্ষ এবং এটা y অক্ষ নেই, তাহলে এটা হচ্ছে তোমার অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ, দুইটা অক্ষকে ছেদ করে এরকম একটা অংশ। এবং আমরা বলতে পারি যে এইটুক যদি আমি ধরে নেই এ, এইটুক যদি ছেদক অংশ বি ধরে নেই, তাহলে আমি বলতে পারি যে x অক্ষের উপর y এর স্থানাঙ্ক 0, তাহলে এটা বলতে পারি a0 এবং এটা বলতে পারি কি 0b, কারণ y অক্ষের উপর ভুজ হচ্ছে 0 এবং x অক্ষের উপর কোটি হচ্ছে 0, তাহলে আমরা বলতে পারি a0 এবং 0b। ওকে, আমরা একটা জিনিস করতে পারি, সেখানে হচ্ছে যে এটা যদি আমি a ধরি, তাহলে এটা হচ্ছে কি b ধরলাম, তাহলে a এবং b দুইটা বিন্দু দেওয়া আছে। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা একটু আগে শিখেছি দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এবং সেটা শিখেছি কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ ছিল এরকম। হ্যাঁ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ ছিল এরকম যে x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 মাইনাস y2। খেয়াল করো বন্ধুরা, আমরা এখানে শুধু এই a এবং b এর মানটা বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে x মাইনাস x1, x1 মানে হচ্ছে কি a, তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে 0 মাইনাস x1 মানে হচ্ছে a মাইনাস 0 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 মানে হচ্ছে 0, আর হচ্ছে y1 মাইনাস y2 0 মাইনাস b। তাহলে এখানে আমরা লিখতে পারি x মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে a ইকুয়াল হচ্ছে y বাই মাইনাস b, এটা লিখতে পারি। হ্যাঁ, তো এটাকে যদি আমি আর গুণন করে দেই, তাহলে ব্যাপারটা এরকম হয় মাইনাস bx মাইনাস ab ইকুয়াল হচ্ছে ay। আমি এটাকে ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি bx প্লাস ay, যদি মাইনাস দিয়ে গুণ করে একবারে করে ফেলি bx প্লাস ay ইকুয়াল হচ্ছে ab। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি, ab দিয়ে যদি ভাগ দিই এটাকে, তাহলে ব্যাপারটা এরকম হয় যে bx বাই হচ্ছে ab প্লাস ay বাই হচ্ছে ab ইকুয়াল হচ্ছে ab বাই ab। আমি এই পাশে যদি চলে আসি, তাহলে ঘটনাটা এরকম হয় যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে 1। তো খেয়াল করো বন্ধুরা, এটা হচ্ছে আমার যে অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ যদি দেওয়া থাকে, যে অক্ষদ্বয় হতে দুইটা অক্ষকে ছেদ করে এরকম অংশ যদি দেওয়া থাকে, তাহলে রেখার সমীকরণ হচ্ছে কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল কি 1। এবং এটার একটা হচ্ছে যে কি থাকবে, ডান পক্ষে অবশ্যই 1 থাকবে, আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। আর এটা হচ্ছে যা x অক্ষ হতে কি এই সমীকরণের যা x অক্ষ হতে a অংশ ছেদ করে a0 বিন্দুতে,
এক্স অক্ষকে A0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে সেট করা হচ্ছে কি 0 বি বিন্দুতে। আচ্ছা আমরা যদি একটু দেখি যে এটা কি ছিল, এইভাবে x/3 প্লাস y/2 ইকুয়াল হচ্ছে 1। কেউ যদি তোমাকে বলে এরকম, তাহলে এই সরলরেখাটা কি করে, x অক্ষ হতে x অক্ষকে 30 বিন্দুতে এবং y অক্ষকে 02 বিন্দুতে সেট করে। ওকে, আচ্ছা এবার আমরা একটা एग्जांपल দেখব। তোমার বইয়ের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমার বইয়ের একটা অঙ্ক, সেটা হচ্ছে যে x + 2y + 7 = 0 রেখাটির অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে x + 2y + 7 = 0 রেখাটির অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমরা একটু আঁকার চেষ্টা করি। উপরোক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা একটু আঁকি। চিত্রটা হচ্ছে এরকম। আচ্ছা আমরা একটু দেখো যে এইটা যখনই আমাদের এরকম বলা থাকবে যে অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, তার মানে কি দুইটা অক্ষকে সেট করেছে এরকম, তখনই আমরা এরকম একটা চিত্র আঁকবো। এবং এটা হচ্ছে একটা নমুনা চিত্র। এটা এখানে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে বা এখানে, যেখানেই হোক আমরা এটা তোমার এটার জন্য কোনো নাম্বার কাটা যাবে না। এটা একটা নমুনা চিত্র, অঙ্কের জন্য সুবিধার্থে তুমি সেটা আঁকতেছো। তো এখানে আমরা x + 2y + 7 = 0 রেখাটির অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ মধ্যবিন্দু, এইটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশ। আমি এটাকে a বিন্দু, এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে এটার মধ্যবিন্দু হচ্ছে এখানে কোথাও একটা হবে, সেটা আমি সি বিন্দু বললাম। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা জানি যে এরকম কোন রেখা যদি থাকে, তাহলে এই রেখাটা হচ্ছে এটা যদি আছে x + 2y + 7 ইকুয়াল হচ্ছে 0। x + 2y + 7 ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এটা হচ্ছে আদর্শ আকার, সমীকরণে আদর্শ আকার। এবং এইটা হচ্ছে যদি দুই অক্ষকে সেট করে, তাহলে এটাকে কিভাবে বানাইতে হবে, x/a + y/b = 1, ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা ওই ফরম্যাটে নেওয়ার জন্য এইটা এই পাশে থাকতে পারবে না। তাহলে হচ্ছে x + 2y ইকুয়াল হচ্ছে -7। এটা হচ্ছে যে x, হ্যাঁ এখন হচ্ছে যে এই পাশে তো -7 থাকবে, এই পাশে কি থাকবে, শুধু 1 থাকতে হবে। তাহলে -7 দিয়ে ভাগ করে দিই, x/-7 + 2y/-7 ইকুয়াল হচ্ছে 1। এখন এখানে y এর সহগ থাকতে পারবে না, তাহলে 2টা নিচে নিয়ে যাই, x/-7 + y/-7/2 ইকুয়াল হচ্ছে 1। ওকে, তাহলে এই সরলরেখাটা x অক্ষকে, যা x অক্ষকে -7 এবং y অক্ষকে 0 -7/2 এত বিন্দুতে সেট করে। খেয়াল করো বন্ধুরা, এটা হচ্ছে কি -7 আর এটা হচ্ছে 0 -7/2। এটা হচ্ছে 0 -7/2। ওকে, তাহলে আমাদের বিন্দু দুইটা চলে আসছে। এখন কি করতে হবে, এই অংশের মধ্যবিন্দু বের করতে হবে। আমরা জানি খুব ভালো করে মধ্যবিন্দু সূত্র। মধ্যবিন্দু সূত্র কি ছিল, সুতরাং AB এর মধ্যবিন্দু কি ছিল, x1 + x2/2, মানে হচ্ছে 7 + 0 / 2, y1 + y2/2, তার মানে হচ্ছে 0 -7/2 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7/2, হচ্ছে -7/2 2 × 4। এটা হচ্ছে আমার একটা আনসার, মধ্যবিন্দু। এখন বলছে যে দ্বিতীয় অংশে কি বলা আছে, দ্বিতীয় অংশে বলা আছে যে AB যদি কোনো বর্গের বাহু হয়, তাহলে তুমি AB কে ধরে যদি একটা বর্গ এইভাবে আমরা আঁকি, কি হবে, এরকম একটা বর্গ যদি হয়, তাহলে আমরা জানি যে বর্গের এক বাহুকে স্কয়ার করলে সেটা বর্গের ক্ষেত্রফল বের হয়ে যায়। হ্যাঁ,
তাহলে আমরা এ এবং বি বিন্দু পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ বি কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এ বি স্কোয়ার সমান হচ্ছে এ বি সমান হচ্ছে রুট ওভার, হ্যাঁ তাহলে আমার রুট ওভার থাকবে না, তাহলে হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার 7 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাহলে কি 0 মাইনাস 7/2 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 7×7 49 আর এটা হচ্ছে প্লাস 49/4। এটা ক্যালকুলেশন করলে যা হয় সেটা হচ্ছে আমার আনসার।